বেটা শয়তান। কি হলো? সেকেন্ড লিড বলছিল, একটা ডায়লগও দেয়নি তোকে, এক্সট্রা করে রেখে দিয়েছে। একটু ওয়েট করো, ইন্টারভেলের আগে পুরো সং আছে আমার। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। দেখছি, যদি না আসে না, বেটাকে ছাড়বো না আমি। চুপ করো, সবাই শুনতে পাবে। স্যার, মুভিটা তো ভালোই হচ্ছে। দেখুন, লোকেরাও তো এনজয় করছে। কিন্তু প্রডিউসার সাহেব তো খুশি নয়। উনি তো একলা ওখানে বসে আছেন মুখ বেঁকিয়ে। আগে না স্যার, নিশ্চয়ই রিলিজের টেনশন। আর আপনাকে টেনশন নিতে হবে না, একদম রিল্যাক্স হয়ে যান, কারণ আমাদের সিনেমা তো একদম হিট। বলেছিলাম না আমি তোকে, কোনো গান আসবে না তোর। আরে শোনো, ও তোকে বোকা বানিয়েছে। পবন শ্রীবাস্তব, আরে গাজন, মিথ্যে বলেছিস তুই আমার সুইটিকে। গাজন প্লিজ। কোথায় গান? ফয়সাল, বের করে দাও ওকে। ছাড়বো না তোকে আমি। ও বাচ্চা দেখতে না পাই ওকে। আমার গার্লফ্রেন্ডকে থামো তুমি। ছাড়বো না। ফয়সাল, ওকে বের করে দাও। বল, গাজন, বার করে দাও ওকে। ছাড়বো না। বার করে গাজন, থামো। আমি ওকে মেরেই ফেলবো। ছাড়ো, ছাড়ো এখান থেকে। হ্যাঁ, বোকা বানিয়েছিস তুই আমার গার্লফ্রেন্ডকে। চলো, ছাড়ো আমাকে, যাও এখান থেকে। ছেড়ে দেবো না আমি ওকে। যাও, আমার গার্লফ্রেন্ডকে মিথ্যে বলেছে ও। পাগল হয়ে গেছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? এটা এটা কি করলে তুমি? তো আমি আর কি করতাম? ও তোমাকে বোকা বানাচ্ছিল। একটা বোকা তো তুমি, আর তোমার এই বোকামির জন্য তুমি আমার সব রাস্তা বন্ধ করে দিয়েছো। ইউ নো হোয়াট, এই তামাশা দেখার পর শ্রীবাস্তব কেন এবারে অন্য কোনো প্রোডিউসার আমাকে কাজ দেবে না। সুইটি আমি শাট আপ গাজিন। আর তুমি তুমি এক্ষুনি যাও এখান থেকে। আর হ্যাঁ, তুমি তো ওনার থেকে ক্ষমা চাইবে না, কিন্তু কোনো ব্যাপার না, আমি তোমার বিহাফে ওনার থেকে ক্ষমা নিশ্চয়ই চেয়ে নেব। ওকে, এখন জাস্ট গো ফ্রম হিয়ার। সুইটি, ডোন্ট টক টু মি গাজিন। সুইটি। স্যার, হুম, এই প্রডিউসার সাহেব তো একা বসে আছেন। প্ল্যান তো ছিল সুইটির সঙ্গে বসার। ওর বয়ফ্রেন্ড এসেছে আর উনি বাদ পড়েছেন। এই মেয়েদের চক্করে না শ্রীবাস্তব কোনদিন ডুবে মরবে। কিন্তু স্যার, ওইটা কে? কে? আরে মরবে বেটা। শ্রীবাস্তব সাহেব বলেছিলেন কাউকে আমার কাছে আসতে দেবে না। কিন্তু স্যার, ও করছেটা কি? কে ওখানে? এই কি হচ্ছে? লাইট! স্যার, এটা ওই যে ঝগড়া করছিল, ওই স্যারে। ফয়সাল, ধরো ধরো ওকে। পবন বাবু, পবন বাবু, আরে আরে আমি না। পবন বাবুকে খুন করেছে। আরে কেউ পুলিশকে ডাকো, আমি একে ধরে রাখছি। ডাকো তাড়াতাড়ি। আমি পবন মারিনি বাবু, আমি মারিনি তুই ওনাকে মেরেছিস।
এত লোক সাক্ষী রয়েছে, তুই খুন করেছিস ওনাকে। ওরে ডাকো কেউ পুলিশকে। আমি না। বরুণ বন্ধু আমার, একটা খুবই সুন্দর কেস আসছে আমাদের কাছে। সুন্দর কেস? হ্যাঁ, খুব সুন্দর একটা কেস। কম করেও 5 ফিট 6 ইঞ্চি হাইট, তার চুলে শেডস, শর্ট ড্রেস, হাই হিলস। খুব সুন্দর কেস। স্যার, আপনি কার কথা বলছেন? তার ওটা কে? ওই যে দরজার ওদিকে আছে। স্যার, দরজার পেছনে কেউ নেই। কাম ইন। মিস্টার কেডি পাঠক, হাই, মে আই কল ইউ সুইটি? প্লিজ কাম ইন সুইটি। তো আপনার বয়ফ্রেন্ড গজেন্দ্র আর প্রডিউসার শ্রীবাস্তবের মধ্যে একটা কথা কাটাকাটি হয়, আর শ্রীবাস্তব ফিজিক্যালি আপনার বয়ফ্রেন্ডকে ওই প্রিভিউ থিয়েটারের বাইরে বার করে দেয়। কিছু সময় পর আপনার বয়ফ্রেন্ড শ্রীবাস্তবের ডেড বডি ওনার মৃতদেহের উপরে পাওয়া গিয়েছে, আর হাতে সিরিঞ্জ নিয়ে, আর আপনি চাইছেন যে আমি এই কেসটা লড়ি। হ্যাঁ, কেন কেন আপনার এতটা বিশ্বাস যে গজেন্দ্র নির্দোষ? কারণ গজেন্দ্র রেগে গিয়ে হয়তো কাউকে হুমকি দিতে পারে, কিন্তু কাউকে খুন করতে পারে না। ও ওরকম মানুষই নয়। মানুষ হামেশাই মানুষ যেরকমটা হয় সেরকমটা দেখতে লাগে না, আর যেরকমটা দেখতে লাগে সেরকমটা হয় না। মানুষের কি বলুন তো, কখন কেন কি করে ফেলে কিছু বুঝতে পারা যায় না। কতদিন ধরে চেনেন আপনি গজেন্দ্রকে? আমি গজেন্দ্রকে এত বছর ধরে চিনি যে আমি এই শিওরিটি দিয়ে বলতে পারি যে ও কাউকে খুন করতে পারে না। আপনি ওর সাথে একবার দেখা করুন, আপনি নিজে বিশ্বাস করবেন যে ও খুন করেনি। ওকে। স্যার, এর ব্যাপারে আপনি কি করে জানলেন? খবরের কাগজে কেসটা রিপোর্ট বেরিয়েছে, আর এই কেসটা এতটাই বিচিত্র যে কোনো উকিল এটা নিতে চাইছে না। রইল কে? কেডি পাঠক। কেডি স্যার, আমি শুধু এটুকু বলতে পারি যে আমি সুইটিকে খুব ভালোবাসি। এমন কোনো কাজ করব না যাতে ও আমার কাছ থেকে দূরে সরে যায়। আর আপনিই ভাবুন, যদি আমি ওনাকে মারতে চাইতাম তো সবার সামনে ঝগড়া করে নিজের বিপদ নিজে ডেকে আনতাম। গিয়েছিলে কেন শ্রীবাস্তবের কাছে? কি করতে গিয়েছিলে? পরে আমি নিজের ভুলটা বুঝতে পারি, তাই সুইটির জন্য ওনার কাছ থেকে ক্ষমা চাইতে গিয়েছিলাম। ওখানে গিয়ে যখন আমি দেখলাম সরি স্যার 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 লাইট! ওনার গলায় সিরিঞ্জ আটকে ছিল, উনি তখন মৃত। আমি সিরিঞ্জটা বেরি করছিলাম, এমন সময় লোকেরা আমায় ধরে ফেলে। স্যার প্লিজ আমায় বিশ্বাস করুন, আমি ওনাকে হুমকি দিয়েছিলাম, কিন্তু আমি কাউকে খুন করতে পারি না। হিংসা জিনিসটাকেই আমি ঘৃণা করি। জজ সাহেব, সুন্দর তো বলবো না, কিন্তু এটা খুবই একটা সিম্পল কেস। প্রডিউসার পবন শ্রীবাস্তবের ফিল্মের প্রিভিউয়ের সময় আসামি গজেন্দ্র শর্মা সবার সামনে রাগের মাথায় চিৎকার করে প্রডিউসার শ্রীবাস্তবকে প্রাণে মারার হুমকি দেয়। দ্বিতীয়বার যেন দেখতে না পাই ওকে। তুই আমার গার্লফ্রেন্ডের ছেড়ে দাও। আমার বার করে দাও ওকে। এরপরে আসামি গজেন্দ্র বর্মাকে অপমান করে যখন থিয়েটার থেকে বাইরে বার করে দেওয়া হয়, তারপর তিনি বিষের ইঞ্জেকশন দিয়ে প্রডিউসার শ্রীবাস্তবকে হত্যা করেন। জজ সাহেব, গজেন্দ্র একজন কেমিস্ট ছিল। উনি খুব ভালো করে জানেন যে কোন বিষ কতটা মাত্রায় দিলে পরে একটা মানুষের সাথে সাথে মৃত্যু হতে পারে। আর সবথেকে বিশেষ ব্যাপার এটাই জজ সাহেব যে গজেন্দ্র শর্মাকে সিরিঞ্জের সাথে হাতে নাতে ধরেছে এমন একজন নয়, বরং একাধিক লোক। ভরদ্বাজ, আপনার দলিল অনুযায়ী গজেন্দ্র পরিকল্পনা করে গিয়েছিলেন শ্রীবাস্তব বাবুকে মারার জন্য। তো নিজের সঙ্গে ওই বিষ আর সিরিঞ্জটাও নিয়ে গেছিলেন নিশ্চয়ই। তো গিয়ে মেরে দিতে পারতেন শ্রীবাস্তব বাবুকে। ফিল্মের ইন্টারভেল চলাকালীন উনি শ্রীবাস্তবের সঙ্গে চিৎকার করে করে এই কথা বলা, লোকজনের মনোসংযোগ তার দিকে আকর্ষিত করার কি আবশ্যিকতা ছিল ওর?
কেডি বাবু, এই ব্যাপারটা তো আপনি এবং আপনার ক্লায়েন্ট গজেন্দ্রই ভালো জানতে পারে। যাই হোক, এইটাও হতে পারে যে যখন গজেন্দ্রকে অপমান করে বাইরে বার করে দেওয়া হলো, তখন বিষ আর সিরিজ নিয়ে এসেছে আর প্রডিউসার শ্রীবাস্তবকে মেরে ফেলেছে। হতে তো পারে অনেক কিছুই এখানে ভরদ্বাজবাবু, কিন্তু এরকমটা হয়নি ইওর অনার। পুলিশের তল্লাশি অনুযায়ী গজেন্দ্র ওই থিয়েটার হলের আশপাশের কোনো কেমিস্ট থেকে কোনো রকমের বিষ বা সিরিঞ্জ কেনেনি। ব্যাপার এটা নয় কেডি সাহেব, গজেন্দ্র বিষ এবং সিরিজ বাড়ি থেকে এনেছিল না কেমিস্ট থেকে। ব্যাপার এটাই যে গজেন্দ্রকে শ্রীবাস্তবের খুন করতে ওখানে অনেক লোক দেখেছে। ভরদ্বাজবাবু, হামেশাই যেটা হয় সেটা দেখা যায় না, আর যেটা দেখা যায় সেটা হয় না। এই কেসটা তো এরকমই কিছু হয়েছে অনার। আমার মক্কেলের এটা বক্তব্য হলো যে ও শ্রীবাস্তব বাবুর ঘাড়ে ওই সিরিঞ্জটা ঢোকাচ্ছিলেন না, ওইটাকে বের করছিলেন। কেডি সাহেব, এটা সত্যি তো হতে পারে না, কিন্তু হ্যাঁ, আপনার বানানো একটা সুন্দর গল্প হতে পারে যার উপর কেউ বিশ্বাস করবে না, আর এই আদালত তো করবেই না। বাস একটু অপেক্ষা করুন ভরদ্বাজবাবু, এই গল্পটাকে আমি বাস্তবে পরিণত করব। ইওর অনার, আমি ডিরেক্টর কমরেশ খান্নাকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। মিস্টার কমরেশ খান্না, আপনি এই চলচ্চিত্রটার নির্দেশক। আগে হ্যাঁ। এটা বলুন যে এই ফিল্মটার প্রিভিউয়ের সময় কোনো ব্যক্তিকে হলের ভেতরে আসতে দেখেছিলেন, বিশেষ করে বিরতির পর? আগে না। না স্যার, আর কাউকে দেখিনি আমি। আমি তো ফিল্ম দেখছিলাম, ভালো ছবি বানিয়েছি উকিল সাহেব, আপনি নিশ্চয়ই দেখবেন। খুব সুন্দর কেডি সাহেব, আপনার দলিলে খুব মজা তো পাচ্ছি, কিন্তু ব্যাপারটা হলো আদালতের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। এতগুলো সাক্ষীর স্বাক্ষর পরে এই কথাটা তো পরিষ্কার যে ফিল্ম চলাকালীন গজেন্দ্র ছাড়া প্রিভিউ হলে আর কেউ আসেইনি, যার মানে গজেন্দ্রই পবন শ্রীবাস্তবকে খুন করেছে। এত তাড়াতাড়ি সিদ্ধান্তে পৌঁছে যাওয়ার আগে ভরদ্বাজবাবু একটু ভাবুন যে এটা কোনো নির্দোষের জীবনের প্রশ্ন। সরল, খুব সুন্দর কেডি সাহেব। আপনার সরল মক্কেলের খুব সরলতার একটা প্রমাণ এখনই আমি হাতে পেয়েছি। জজ সাহেব, পুলিশ রেকর্ড থেকে পাওয়া গেছে যে গজেন্দ্র বর্মা 14 বছর বয়সে নিজের স্কুলের 2 ছেলের সাথে মারপিট আর তাদের মাথা ফাটিয়ে দেওয়ার অপরাধে 4 মাস রিফর্ম হাউস মানে শিশু সংশোধনাগারে কাটিয়েছেন। আর তার থেকেও ভালো কথা এইটাই যে শিশু সংশোধনাগার থেকে বেরোনোর পরেও বাবু শুধরাতে পারেননি। স্যার প্লিজ আমায় বিশ্বাস করুন, আমি ওনাকে হুমকি দিয়েছিলাম, কিন্তু আমি কাউকে খুন করতে পারি না। হিংসা জিনিসটাকেই আমি ঘৃণা করি। এই আদালত কাল পর্যন্ত মুলতবি রাখা হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড টিল টুমরো। সবাই জানে এটা যে আমি যতটা হিংসাকে ঘৃণা করি তার থেকে অনেক বেশি আমি ঘৃণা করি মিথ্যাকে। কিভাবে মিথ্যা বলেছিলে তুমি আমাকে গজেন্দ্র? কি বলেছিলে আমাকে তুমি? হিংসাকে আমি ঘৃণা করি, এই সমস্ত কি ছিল যা তুমি কোর্টে বললে? স্যার আমি আপনাকে কখনো মিথ্যে বলিনি। হ্যাঁ, ছোটবেলায় না বুঝে আমি একটা ভুল করে ফেলেছিলাম, যার প্রায়শ্চিত্ত আমি করেছিলাম 4 মাস সংশোধনাগারে থেকে। ওই 4 মাস নরকের চেয়েও খারাপ ছিল। সংশোধনাগার থেকে বেরিয়েই আমি ডিসাইড করেছিলাম যে আমি আর কখনো হিংসা করব না। স্যার প্লিজ আমায় বিশ্বাস করুন, আমি খুন করিনি। আর কিছু আছে তোমার ওই ছোটবেলার কথা বা যৌবনের কথা যা তুমি আমাকে বলনি? প্লিজ বলে দাও। না স্যার, আর কিচ্ছু নেই। ওই শ্রীবাস্তব এখানে বসেছিল আর শ্রীবাস্তবের আশপাশে এখানে লোকেরা বসেছিল এই সিটগুলোতে। যদি এদের মধ্যে কেউ শ্রীবাস্তবের দিকে এগিয়ে যায় তো থ্যাংক ইউ। এদের মধ্যে থেকে
ওকে অবশ্যই কেউ দেখেছে। বাইরে এই দরজা দিয়ে যদি কেউ বেরিয়ে আসতো, তখনও এখানে বসা লোকজনের মধ্যে থেকে কেউ ওকে দেখতো, যেরকমটা গজেন্দ্রকে দেখেছিল। যদি ইন্টারভেলের পর ওই অডিটোরিয়ামে বাইরে থেকে কেউ নাই এসে থাকে, কেউ কাউকে ভেতরে ঢুকতে নাই দেখে থাকে, তাহলে শ্রীবাস্তবকে হত্যাটা করলো কে? স্যার হতে পারে যে এদের মধ্যে কেউ মিথ্যে বলছে। বরুণ, আজ আমাদের অফিসে কেউ এসেছিল? আজ না স্যার। পাক্কা জানিস তুই যে কেউ আসেনি? হ্যাঁ স্যার, আই এম 100% শিওর কেউ আসেনি। ভেবে বল, সকাল থেকে শুরু করে এখনো পর্যন্ত কেউ আসেনি। স্যার আমি জানি কেউ আসেনি। তাহলে এই চা এলো কোথা থেকে? স্যার এটা তো চাওয়ালা দিয়ে। এক্স্যাক্টলি। ওই অডিটোরিয়ামে এরকম কোনো ব্যক্তি এসেছিল যে পেশার কারণে যাতায়াত করে থাকে, কিন্তু তার দিকে কেউ খুব একটা দেখে না। সুনীল, আপনি ওই থিয়েটারের আসার, আপনি প্রবেশক। হ্যাঁ স্যার। লোকেদের ওখানে সিট দেখানো ছাড়াও আপনি তাদেরকে জলযোগ, স্ন্যাক্স, কোল্ড ড্রিঙ্ক ইত্যাদিও বিক্রি করে থাকেন। হ্যাঁ স্যার। তো এটা বলুন যে ওই দিন ওই ফিল্মটার বিরতির পর আপনি থিয়েটার হলে গিয়েছিলেন? আগে না স্যার। ভেবেচিন্তে বলুন। আগে স্যার আমি সত্যি বলছি স্যার, ইন্টারভেলে পরে স্যার আমি কাউন্টারে ছিলাম স্যার, আমি ভেতরে যাইনি স্যার। ঠিক আছে, বসুন। থ্যাংক ইউ স্যার। খান্নাবাবু, একটু ভেবেচিন্তে বলুন, আপনি কি ওই দিন ফিল্মের ইন্টারভেলের পর হলের ভেতরে কাউকে ঘোরাঘুরি করতে দেখেছিলেন? অবজেকশন জজ সাহেব, বারবার প্রশ্ন করলে কিন্তু সত্যিটা বদলে যাবে না। কেডি সাহেব সাক্ষীদের উপর জোর করছেন। অবজেকশন সাস্টেইনড। কেডি, একই প্রশ্ন করো না। ক্ষমা চেয়ে নিচ্ছি। এরপর আমার দ্বিতীয় প্রশ্ন, খান্নাবাবু, আপনি কি ওই দিন ইন্টারভেলের পর সুনীল আশারকে, প্রবেশককে, হলের ভেতর দেখেছিলেন? অবজেকশন জজ সাহেব। ওভাররুলড। কেডি, কন্টিনিউ। দেখেছিলেন? দেখেছিলেন কি না আপনি সুনীলকে সেটা বলে দিন। কেডি সাহেব, সত্যি বলতে আমি এতটাই নার্ভাস ছিলাম যে আমার জ্ঞান ছিল না। সেই সময় যদি আসার এসেও থাকে তো আমি সেটা নোটিস করিনি। আপনি নার্ভাস ছিলেন, আপনি নোটিস করেননি? আগে হ্যাঁ। বসুন। আগে থ্যাংক ইউ। না স্যার, আমি আশারকে কোথাও দেখিনি। হ্যাঁ স্যার, আমার মনে পড়ছে ওই দিন ইন্টারভেলের পর ওখানে আসার এসেছিল। অ্যাকচুয়ালি স্যার, ওই দিন ইন্টারভেলের পর যা হয়েছিল তা দেখে আমার গলা শুকিয়ে গেছিল। আর ঝগড়া শেষ হতে হতে ইন্টারভেলও শেষ হয়ে যায়, আর মুভিটাও শুরু হয়ে গেছিল স্যার। আমার তেষ্টা পেয়েছিল কিন্তু আমি বাইরে যেতে পারিনি, তাই জন্য আমি চারিদিকে দেখছিলাম আর আমি ওখানে আশারকে দেখি। হ্যালো। অদ্ভুত লোক। কিন্তু আমার দিকে খেয়াল করলো না, চলে গেল। কোথায় চলে গেলেন? স্যার বোধহয় পিছনের দিকে গেছিল, অ্যাকচুয়ালি আমি খেয়াল করিনি। স্যার আমি প্রথমেই বলেছি আমি ছিলাম না। আরে এইভাবে কিভাবে ছিলেন না? এইমাত্র ওই ফিল্মের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এইমাত্র বললো আমাদের এখানে যে আপনাকে উনি দেখেছেন যে হলে, আর আপনি বলছেন যে ছিলেন না। এটা কিভাবে হতে পারে? স্যার যখন আমি ভিতরে যাইনি তাহলে কেউ আমাকে কিভাবে দেখতে পারে? কতজন আসার রয়েছে তোমার ওই থিয়েটারে? স্যার এমনিতে তো দুজন, কিন্তু ওই দিন আরেকজন ছুটিতে ছিল, আমি একাই ডিউটিতে ছিলাম। একজন যদি ছুটিতে থাকে তাহলে এটা স্পষ্ট যে যাকে দেখেছিলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সাহেব সেটা আপনি ছিলেন, আপনি হলের ভেতর ছিলেন। না স্যার, স্যার আমি ভগবানের দিব্যি দিয়ে বলছি আমি ওই দিন হলে ছিলাম না। আমি তো ইন্টারভেলের পর পুরো ফিল্ম শেষ হওয়া পর্যন্ত থিয়েটারের বাইরেই ছিলাম, ভেতরে আমি যাইনি। থিয়েটারের বাইরে ছিলেন? থিয়েটারের বাইরে কি করছিলেন? না না, বলুন থিয়েটারের বাইরে কি করছিলেন? কার পার্কিংয়ে আমি আমার গার্লফ্রেন্ড মিনার সঙ্গে কথা বলছিলাম। চলো, কিছুক্ষণের জন্য মেনে নিচ্ছে যে তুমি তোমার গার্লফ্রেন্ড মিনার সঙ্গে কথা বলছিলে। তো তাহলে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যাকে দেখলেন সে কে ছিল? কেডি সাহেব, ও কেউ ছিল না। ওটা শুধু এবং শুধুই ভ্রম ছিল, ভ্রম।
হলে কেউ আসেইনি। এসেছিলেন ভরদ্বাজ বাবু। আশার নাও এসে থাকতে পারেন, কিন্তু আশারের জামা কাপড়ে কোনো ব্যক্তি অবশ্যই এসেছিল। আরে খুব সুন্দর কেডি সাহেব, এটা তো আপনি আরেকটা নতুন গল্প শুরু করলেন। শুরু করলাম না, এই গল্পটাই শেষ করার একটা সময় এসে গিয়েছে ভরদ্বাজ বাবু। আর এই গল্পটার শেষ পাত্র ওই থিয়েটারের ওয়াচম্যান, ইওর অনার। আপনার নাম? দুর্যোধন প্রসাদ সাহেব। দুর্যোধন প্রসাদ সাহেব? অর্ডার অর্ডার। সাহেব নয় সাহেব, সাহেব তো আপনি, আমি শুধু দুর্যোধন প্রসাদই স্যার। আচ্ছা, তো দুর্যোধন বাবু এটা বলুন যে ওই থিয়েটারের ওয়াচম্যান, দ্বাররক্ষী আপনি? আগে সাহেব। আপনি ওই ফিল্মের বিরতির পর কাউকে ভেতরে যেতে দেখেন? না সাহেব, ইন্টারভেলের পরে তো কেউ আসেই না সাহেব। তবে হ্যাঁ, মনে পড়েছে, একটা লোককে ভেতরে যেতে দেখেছিলাম আমি। তুমি কি করে জানো যে সে বাইরের লোক? কারণ ওই লোকটি থিয়েটারের বাইরে আসেইনি। কারণ যদি আসে তো ইন্টারভেলের পরেই এসেছিল। আর এই কথাটা আপনি এতটা বিশ্বাসের সঙ্গে কিভাবে বলছেন? সাহেব, ওই লোকটি ইন্টারভেল শেষ হওয়ার পর ওনার গাড়িতে এসেছিলেন, আর গাড়িটা হলের বাইরে উনি পার্ক করেন। যখন আমি ওনাকে বলি গাড়ি ভেতরে পার্ক করে দিন, তো উনি আমায় ইংরেজিতে সেট আপ বলে চলে গেলেন। আর এই যে ব্যক্তি যে ইন্টারভেলের পর ভেতরে যায়, এ বাইরে কখন বেরোয়? একে বাইরে বেরোতে দেখেছেন? না সাহেব, আমি ওই সময় চা খেতে চলে গেছিলাম। এই ব্যক্তি দেখতে কিরকম ছিল? কিরকম তার মানে? দেখতে কিরকম ছিল এই ব্যক্তি? সাহেব, সবাই যেরকম দেখতে হয় আমি আপনি ওরকমই ছিল। রাইট। আমি বলতে চাইছি যে ওই ব্যক্তির উচ্চতা কতটা লম্বা উনি ছিলেন? আরে যেমন সবাই হয়ে থাকে সেরকমই ছিল, আমার আর আপনারই মতো। আচ্ছা, এটা বলো, যেই ব্যক্তিকে তুমি ইন্টারভেলের পর ভেতরে যেতে দেখেছিলে, কি রঙের জামা কাপড় পরেছিল সে? কি রঙের বস্ত্র পরেছিল সে? রং তো আরে সব লোক ওই রঙই পরে, যেমন আপনি পরেন বা আমি পরে থাকি, ওই রকমই রং ছিল। আমার না আপনার? মানে দুজনেরই মতো, আপনার মতো আর আমার মতো। এটা বলুন যে যেই রঙের জামা কাপড় ওই ব্যক্তি পরেছিলেন, এখানে কি এই আদালতে কেউ ওই রঙের জামা পরে আছেন? আরে উকিল সাহেব, সবাই তো একই রকম কাপড় পরে আছেন, যেমন আপনিও আর আমিও। Oh God, you're colorblind. ইওর অনার, দুর্ভাগ্যবশত ইনি colorblind। ইনি রং চিনতে পারেন না, কিন্তু আমার পুরো বিশ্বাস রয়েছে যে ব্যক্তিকে উনি বিরতির পর ওই থিয়েটার হলের ভেতরে যেতে দেখেছিলেন, সেই ব্যক্তি এই হত্যাকারী। জজ সাহেব, কেডি সাহেব এই আদালতের সময় নষ্ট করছেন। যে লোকটা কোনো রং চিনতেই পারে না, যে লোকটা কাউকে কেমন দেখতে সেটা বলতে পর্যন্ত পারে না, সেই লোকটাকে কি করে বিশ্বাস করা যেতে পারে? ভরদ্বাজ সাহেব, ইনি কালার ব্লাইন্ড, পাগল নন। আপনার কথা খুব সুন্দর কেডি সাহেব, কিন্তু এই দাদা যে কালার ব্লাইন্ড সেটা তো এখন জানা গেল। এর ব্যাপারে না জানি আরো কত রহস্য লুকিয়ে আছে। জজ সাহেব, এই লোকটার সাক্ষ্যর উপর কোনো বিশ্বাস করা উচিত না। এক্সকিউজ মি কেডি স্যার। ইওর অনার, অনুমতি চাইছি আমি। অনুমতি দিলাম। খান সাহেব আসুন, এখানে দাঁড়ান এই কাঠ গড়ায়। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। মিস্টার ফয়জল খান, আপনি পুলিশকে আপনার এই দ্বিতীয় সেলফোনটার ব্যাপারে বলেননি কেন? দরকার মনে করিনি। কেন? 2 মাস আগে থেকে ওই সেলফোন আমি ব্যবহারই করিনি। কেন? আসলে 2 মাস আগে
ওই সেলফোন চুরি হয়ে গেছিল। আই সি। তো আপনি ওই সিম কার্ডটাকে বন্ধ করে দিয়েছেন নিশ্চয়ই, কাটিয়ে দিয়েছেন লাইনটা? না, পুলিশে রিপোর্ট করেছেন নিশ্চয়ই এই সেলফোনটা চুরি হওয়ায়? দরকারি মনে করিনি, এমনিতেই পুরনো ফোন ছিল, খুব ঝামেলা না করছিল। না না খান সাহেব, ফোনটা তো পুরনো ছিল বুঝতে পেরেছি, কানেকশনটা তো আপনারই ছিল, সিম কার্ডটা তো আপনারই ছিল, আপনি ওটাকে কেটে দেওয়ার কোনো প্রয়োজন মনে করলেন না? আপনি জানেন আপনার ওই সিম কার্ডটা দিয়ে গত 2 মাসে ঠিক কতগুলো ফোন করা হয়েছে? করতে পারে, তাতে আমার কি? আমার সিম কার্ডে তো ব্যালেন্সই ছিল না, আমার কি ক্ষতি হবে? এতে আপনার কি লোকসান রয়েছে এটা তো সময় আসলেই জানতে পেরে যাবেন খান বাবু। কিন্তু কোথায় আপনার ফোনটা চুরি হয়েছিল একটু বলবেন আমাদের? শুটিং এর সময় হারিয়ে গেছে। হারিয়ে গেছে? হ্যাঁ। কিছুক্ষণ আগেই আপনি বলেন চুরি হয়ে গেছে। কেউ পকেট থেকে তুলে নিয়েছে, নয়তো কোথাও পকেট থেকে পড়ে গেছে হয়তো, আমি কি করে জানবো? আরে স্যার, আপনি শুটিং এর টেনশনের ব্যাপারে কিচ্ছু জানেন না, জীবন গলায় এসে আটকে থাকে। জজ সাহেব, কেরি সাহেব এই লোকটার দ্বিতীয় সেলফোনের ব্যাপারে জিজ্ঞেস করে জানি না কি প্রুফ করতে চাইছেন। কেডি, এনার ওপর কি আপনার সন্দেহ আছে? ইওর অনার, আমার তো সন্দেহ ভরদ্বাজ সাহেবের উপরে রয়েছে। কি বলতে চাইছেন আপনি? মানে ভরদ্বাজ সাহেব, আমার সন্দেহ রয়েছে যে আপনি বোধহয় আমাকে একটু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু ইওর অনার, আমি এটা প্রমাণ করে দেবো যে এই খান সাহেবের চুরি হয়ে যাওয়া সেলফোন বা হারিয়ে যাওয়া সেলফোনটার সঙ্গে এই ঘটনাটার একটা গভীর সম্পর্ক রয়েছে। ইওর অনার, দ্য ডিফেন্স রিকোয়েস্ট ফর এ 2-hour ইন্টারভিউ। এই আদালত 2 ঘন্টার জন্য স্থগিত রাখা হলো। স্যার, এ প্রডিউসার শ্রীবাস্তবের অফিসের পিয়ন গঙ্গারাম তাও। তাওড়া বাবু, এটা বলুন যে বিগত কয়েকদিন শ্রীবাস্তব বাবুর কারোর সঙ্গে ঝগড়া বা লড়াই, কোনো মনোমালিন্য এরকম কিছু হয়েছিল? সাহেব, ফিল্ম লাইনে ঝামেলা হতেই থাকে, কিন্তু প্রায় দিনই ওর স্ত্রীর সাথে ওর খুব ঝগড়া হতো স্যার। আচ্ছা, তো কি বিষয় হতো ওনার সঙ্গে ওনার স্ত্রীর ঝগড়া? উনি মেয়েদের নিয়ে সন্দেহ করতেন, ছোটখাটো ব্যাপারে উনি অফিস চলে আসতেন, সবার সামনে ওনাকে উল্টোপাল্টা বলতেন, ওনার ফোন চেক করতেন আর ফোনের বিলও চেক করতেন, তার ওপর আমাকে পয়সাও দিতেন ওনার ওপর নজর রাখার জন্য। আর উনি কোথায় যেতেন, কার সাথে যেতেন এবং কোন কোন মেয়ে ওনার সাথে ঘুরতে যেতেন। ধন্যবাদ, আপনি আমার বাইরে অপেক্ষা করুন। আগে সাহেব। করুন, আমার শ্রীবাস্তবের ওপর সন্দেহ হচ্ছে। ভাব, যার স্ত্রী এত সন্দেহবাতিক, যে নিজে একজন রঙিন মেজাজের লোক, সে নিজের এই রঙিন কাজকর্মের জন্য লুকোনো সেলফোন তো নিশ্চয়ই রাখবেন। কেননা ওনার স্ত্রী ওনার সেলফোনের বিলস চেক করতো, তাই উনি নিজের নামে তো ফোন নেবেন না। আমার পুরো বিশ্বাস রয়েছে যে ফয়জল খানের ফোন শ্রীবাস্তবের কাছেই ছিল। ওই ফোন কোম্পানি থেকে কিছু জানতে পারলি কি? স্যার, আমি মোবাইল কোম্পানি থেকে জেনেছি ওই অন্য সেলফোনটা থেকে যে লাস্ট কলটা করা হয়েছিল সেটার লোকেশনে শ্রীবাস্তবের অফিসই ছিল। তো যা গিয়ে খোঁজ, খুব সময় বেশি নেই আমাদের। রাইট স্যার। সাহেব, তাড়াতাড়ি করুন। তুমি ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না, আমাকে আমার কাজ করতে দাও। সাহেব, তাড়াতাড়ি করুন, যদি কেউ দেখে নেয় তাহলে আমার চাকরি চলে যাবে। ওখানেই দাঁড়িয়ে থাকো। খান সাহেব, এই সেলফোনটাকে চিনতে পারছেন? চিনতে পারছেন নিশ্চয়ই, এটা তো আপনারই ফোন। হ্যাঁ। সত্যিটা এটাই স্যার যে সেল নাম্বারটা আমারই নয়, শ্রীবাস্তববাবু আমার নামে এই নাম্বারটা নিয়েছিলেন। আসলে আমি তো বেতনভোগ কর্মচারী, মালিকের হুকুমকে না বলি কি করে।
কিন্তু দিব্যি করে বলছি স্যার, যেই দিন থেকে আমি এই নাম্বার আর এই ফোন শ্রীবাস্তব বাবুকে দিই, সেই দিন থেকে এই মোবাইলের মুখটাও আমি দেখিনি। আজই দেখছি। ইওনার এই সেলফোনটা দিয়ে গত 2 মাস ধরে রোজ রোজ লাগাতার একটা নাম্বারেই কল করা হয়েছে। আর ওই নাম্বারটা সুরভি সাক্সেনার। সুরভি সাক্সেনাকে চেনেন আপনি? সুরভি সাক্সেনা? হ্যাঁ হ্যাঁ। ও, উনি কিছু বছর আগে শ্রীবাস্তব বাবুর একটা ফিল্মে সেকেন্ড হিরোইনের কাজ করেছিলেন। রাইট। আর কয়েক মাস আগে শ্রীবাস্তব বাবুর অফিসে ওনার সঙ্গে দেখা করতেও এসেছিলেন। সুরভি সাক্সেনা। সুরভি দেবী, আপনি দয়া করে আদালতকে বলুন যে আপনি ফিল্ম প্রডিউসার পবন শ্রীবাস্তবকে কি করে চিনতেন? আগে কিছু বছর আগে আমি ওনার ফিল্মে কাজ করেছিলাম। কিছু 2 মাস আগে আপনি তার দফতরে গিয়েছিলেন তার সঙ্গে দেখা করতে? আগে অবশ্যই দেখা করি। আমাকে কাজের প্রয়োজনে অনেক প্রডিউসার, ডিরেক্টর, কাস্টিং ডিরেক্টরের সঙ্গে দেখা করতে হয়। অফকোর্স। আমি গিয়েছিলাম দেখা করতে। আর তারপর দ্বিতীয়বার দেখা কখন হলো ওনার সঙ্গে? আসলে ওই সাক্ষাতের পরে প্রয়োজনই পড়েনি। সুরভি দেবী, গত 2 মাস ধরে শ্রীবাস্তব বাবু আপনাকে লাগাতার প্রতিদিন 4-5 বার ফোন করছেন, আর আপনাদের কথাবার্তা কয়েক মিনিট নয়, ঘন্টার পর ঘন্টা হতো। আপনি মিথ্যা কথা কেন বলছেন যে আপনার কথাই হয়নি ওনার সঙ্গে? প্লিজ সত্যিটা বলুন। আগে আসলে আমি আর পাবন খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছিলাম। এই 2 মাস আগেই আপনি ওনার সঙ্গে দেখা করলেন, আর এত কম সময়ের মধ্যে ভালোবাসা হলো, বিয়ে পর্যন্ত কথা পৌঁছলো। এই গল্পটা ঠিকই একটু বিস্তারিতভাবে আমাদের বলবেন? অ্যাকচুয়ালি কয়েক বছর আগে আমি পবনের একটা ফিল্ম করেছিলাম, আর দেখতে দেখতে আমরা দুজনে খুব কাছাকাছি এসে গিয়েছিলাম। আর পবন একদিন আমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলে, কিন্তু আমার স্বামীর জেদের জন্য আমাকে মুম্বাই আর এই ফিল্ম ইন্ডাস্ট্রি ছাড়তে হয়। আর তারপর পবনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু কিছু মাস আগে আমার স্বামীর মৃত্যুর পর আমি মুম্বাই ফিরে আসি, আর আবার ফিল্মে কাজ করার কথা ভাবি। আর এই ব্যাপারেই আমার আরও একবার দেখা হয় পবনের সঙ্গে। আর এই ফিল্মের রিলিজের পর পবন নিজের স্ত্রীকে ডিভোর্স দিয়ে আমাদের বিয়ের কথা ঘোষণা করত। সুরভি দেবী, আপনার স্বামীর মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি। আর কে কে রয়েছেন আপনার পরিবারে? আগে আমার ছেলে ভূষণ। ভূষণের আপনার এই বিয়েটাকে নিয়ে কোনো রকম আপত্তি বা অমত ছিল না তো? না, একেবারেই না। ইনফ্যাক্ট ভূষণ আর পবন একে অপরকে খুব পছন্দ করত। তো এই সময়ে আপনার পুত্রের কি কাজ, কি করেন উনি? আগেও একটা এনজিও রান করে, এখন ব্লাড ডোনেশন ক্যাম্পে ব্যস্ত। হি ইজ আ সোশ্যাল ওয়ার্কার।
হাই। হাই। খুবই সুন্দরভাবে আপনি ইঞ্জেকশনের ব্যবহার করেন। রোজগার কাজ। আচ্ছা, মিস্টার ভূষণ শ্রীবাস্তব, রাইট? আগে না, আমি ভূষণ সাক্সেনা। শ্রীবাস্তব না আপনি? আগে না, আমি সাক্সেনা। আরে রেগে কেন যাচ্ছেন? শ্রীবাস্তব নামটা নিয়ে কোনো শত্রুতা আছে নাকি আপনার? কি যাতা বলছেন আপনি? না না, উল্টোপাল্টা বলছি না, শত্রুতা তো নিশ্চয়ই রয়েছে না, না হলে আপনি পাবন শ্রীবাস্তবকে আরে এখন যান, আমার আরো অনেক কাজ আছে। ইয়নার নিজের ফিল্মের স্ক্রিনিং এর রাতে, হত্যার রাতে, শ্রীবাস্তববাবু কারোর একটা অপেক্ষায় ছিলেন। আর যেই ব্যক্তির উনি অপেক্ষা করছিলেন, উনি চাইছিলেন না যে ওখানে উপস্থিত অন্যান্যদের নজর তার উপর পড়ুক। এই কারণে উনি পিছনের রোতে একা বসেছিলেন। শ্রীবাস্তববাবুর জীবনের সবথেকে বড় রহস্য সুরভি সাক্সেনা ছিলেন, বা বলতে পারেন যে ওনার সুপুত্র ভূষণ। আর ভূষণকেই উনি ওখানে ডেকেছিলেন সাক্ষাৎ করার জন্য, উনার আর সুরভি দেবীর বিয়ের ব্যাপারে কথা বলার জন্য। ভূষণের ইতিহাসটা একটু ঘেটে দেখার পর আমরা জানতে পারলাম যে লিটারেচারে এমএ করার পরেও ওনার আগ্রহ সমাজসেবায় ছিল। বেশ কিছু ব্লাড ডোনেশন ক্যাম্পস, মেডিকেল ক্যাম্পসের সঙ্গেও যুক্ত হয়েছিল। এই কারণেই ইয়নার ওনার ওষুধপত্র আর সিরিঞ্জের বেশ জ্ঞান রয়েছে। আর এই জ্ঞানের উপর ভিত্তি করেই আমি ওনার পিছু ধাওয়া করালাম। আমার সহায়ক বরুণ ভূষণের গাড়ির ডিকি থেকে ওই থিয়েটারের প্রবেশকের এই ইউনিফর্মটা পেয়েছে। আর যেই ইউনিফর্মটা পরে ভূষণ শ্রীবাস্তববাবুকে হত্যা করেছিল। কেডি সাহেব, কেডি সাহেব, আপনার এই এক্সাইটিং স্টোরির শেষটা খুব বোরিং ছিল। ভূষণের কারের ডিকিতে আশারের পোশাক পাওয়াতে ভূষণ খুনি সাব্যস্ত হয় না। ওই পোশাক ওখানে অন্য কেউ রাখতে পারে ভূষণকে ফাঁসানোর জন্য। ভরদ্বাজবাবু, গল্পটা এখনো শেষ হয়নি। পিকচার অভি বাকি হে মেরে দোস্ত। আপনি ভুলে যাচ্ছেন যে আমাদের কাছে একজন প্রত্যক্ষদর্শী সাক্ষীও রয়েছেন। ইয়নার, আমি এই কেসের একমাত্র সাক্ষী ওই থিয়েটারের ওয়াচম্যান দুর্যোধন প্রসাদ বাবুকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। দুর্যোধন প্রসাদ সাহেব, আদালতকে এটা বলুন যে ওই রাতে যেই ব্যক্তিকে আপনি বিরতির ঠিক পরে থিয়েটারের ভেতরে ঢুকতে দেখেছিলেন, যিনি আপনাকে কি বলেছিলেন? ইংরেজিতে বলেছিলেন শ্যাট আপ। হ্যাঁ, ওই ব্যক্তি কি এই সময় এই আদালতে উপস্থিত রয়েছেন? হ্যাঁ উকিল সাহেব, এই যে সামনে দাঁড়িয়ে এই লোকটাই। ইয়োর অনার, যখন থেকে আমার মা ওই পবন শ্রীবাস্তবকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়, তখন থেকে আমার মনে ঘেন্না জন্মাতে শুরু করে। কয়েক বছর আগে উনি আমার মাকে ধোঁকা দিয়েছেন, আর এখন আবার যখন ওর প্রয়োজন পড়েছে তো এখন আমার মাকে বিয়ে করার কথা বলে। আমি আমার মায়ের জেদকে খুব ভালো করে জানি, সেই জন্যই আমি কখনোই ওনাকে বুঝতে দিইনি যে এই বিয়েতে আমার কোনো আপত্তি আছে। কিন্তু মনের ভেতরে আমার ওর বিরুদ্ধে ঘেন্না বেড়েই যাচ্ছিল। এটা আমার ঘেন্নারই পরীক্ষা ছিল যে, আর যখন আমি জানতে পারলাম যে এই ফিল্মের পরে শ্রীবাস্তব আর আমার মা ওই সম্বন্ধকে সবার সামনে প্রকাশ করতে যাচ্ছিল, আর তখনই আমি ঠিক করলাম যে এই ফিল্মের স্ক্রিনিংয়ের মাঝেই আমি ওকে শেষ করে দেব। শ্রীবাস্তব আমাকে এই ফিল্মের স্ক্রিনিংয়ের জন্য ডেকেছিল, এসে তো ছিলাম,
কিন্তু ইন্টারভেলের পরে। আরে আরে, সাহেব সাহেব, আরে আপনি গাড়ি বাইরে পার্ক করেছেন সাহেব, ভেতরে অনেক জায়গা, ভেতরে পার্ক করুন না। শাট আপ। হ্যাঁ, ইংরেজিতে সেট আপ। আর তারপর আমি আমার জ্যাকেটের নিচে আশারের কাপড় পরে নিই। অন্ধকারেই আমি শ্রীবাস্তবের কাছে যাই। শ্রীবাস্তব কিছু বুঝতে পারার আগেই আমি ওর গলায় ইঞ্জেকশন দিয়ে দিই। জজ সাহেব, শ্রীবাস্তবকে মেরে আমি ওখান থেকে চুপচাপ বেরিয়ে যাই। আর তারপর ইয়নার গজেন্দ্র শ্রীবাস্তব বাবুকে ওখানে দেখে ওনার ঘাড় থেকে ওই ইঞ্জেকশনটা বার করলেন। আর ওই সময় ডিরেক্টর খান্না ওখানে চলে আসেন আর উনি চিৎকার করে ওঠেন। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। যাবতীয় সাক্ষ্য এবং প্রমাণাদি বিচার করে এই আদালত গজেন্দর বর্মাকে নির্দোষ সাব্যস্ত করে তাকে সসম্মানে মুক্তি দেবার আদেশ দিচ্ছে, আর ভূষণ সাক্সেনাকে দোষী সাব্যস্ত করে ওকে গ্রেপ্তার করে ওর ওপরে কেস চালানোর আদেশ দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। হ্যাঁ ভরদ্বাজ সাহেব, কেমন লাগলো এই গল্পটাকে বাস্তবে রূপায়িত হতে দেখে? মজা পেলেন নাকি না? আপনি খুব সুন্দরভাবে লাকিয়েছিলেন কেরি সাহেব। আচ্ছা, যদিও আশাদের পোশাক পুড়িয়ে দিত তাহলে আপনি আর ওকে ধরতে পারতেন না। খুব পুরনো একটা প্রবাদ রয়েছে ভরদ্বাজ সাহেব, যে অপরাধী কোনো না কোনো ভুল অবশ্যই করে থাকে, বাস খুঁজে বের করার চোখ চাই। যখন চুপ করে থাকবে অস্ত্রের কথা, রক্ত উঠবে বলে পীড়িতের ব্যথা।